আসসালামু আলাইকুম। শিমুল ভাই বলছেন নাকি? ওয়ালাইকুম আসসালাম। কিন্তু কে? হ্যাঁ, আমি তো শিমুল বলছিলাম। শিমুল ভাই, আমি যে কথাটা আপনাকে বলবো বলবো করে বলছি না, যেহেতু আপনি আমার হাজবেন্ডকে অনেকদিন ঘোরাচ্ছেন, তো এই জন্য আমি নিজে ফোন করলাম। বিষয়টা হলো, আপনার কাছ থেকে যে আমি জায়গাটা কিনছিলাম, তো এই জায়গাটা তো রেজিস্ট্রি করে আমাকে আপনি দিবেন, তাই না? তো অনেকদিনই তো হয়ে গেল, টাকাও তো পরিশোধ করে দেওয়া হয়ে গেছে। তাহলে এভাবে ঘোরাচ্ছেন কেন বারবার ভাই? জায়গাটা একটু রেস্টি করে দেন। তাহলে আমারটা আমি বুঝে পেলাম, আপনারটা আপনাকে তো বুঝে দেওয়াই হয়েছে। এখানে কি আপনার কি কোনো আর কোনো প্রবলেম আছে নাকি? একটু বলেন তো ভাই, সমস্যাটা কি? দেখুন ম্যাডাম, আসলে জায়গাটা আমি গত বছর আপনাদের কাছে বিক্রি করছিলাম, কিন্তু সে সময়ে হয়তো আপনারা একটু লেট করে ফেলছিলেন রেজিস্ট্রি করে নিতে নেওয়ার জন্য। আজ আপনারা এত তাড়াহুড়া করছেন কেন? হুম। এই জায়গাটা এখন, এই আপনারা যে দামে কিনছেন তার চেয়ে দ্বিগুণ দামে এখন আমার জায়গাটার দাম হচ্ছে। এখন আপনারা রেজিস্ট্রি করে নিলে আরো আমাকে 2 লক্ষ টাকা দিতে হবে, আর তা না হলে পরে আমি অন্য পার্টিকে জায়গা বিক্রি করে আপনার টাকা আপনাকে ফিরিয়ে দেবো, বুঝলেন? তাছাড়া আমি দিতে পারবো না। কারণ আমি আপনাকে যে সময় জায়গাটা দিয়েছিলাম সেই সময় আপনারা যথাসাধ্য রেজিস্ট্রি করে নেননি। তো অনেক লেট যখন করেই ফেলছেন, টাকা আপনি যতই আমাকে পরিশোধ করে দেন, বোঝেনি তো জায়গা জমির ব্যাপার। এখন আমি অন্য পার্টিকে জায়গাটা একটু দিতে যাচ্ছি, বা তাদের কাছ থেকে একটু বেশি টাকা নেব এবং আপনার টাকাটা আপনাকে ফিরিয়ে দেব। আপনাকে আমি রেজিস্ট্রি করে দিতে পারবো না। আর যদি আপনি রেজিস্ট্রি করে নিতেই চান তাহলে আপনার ওই টাকায় হবে না। আবার আমাকে নতুন করে 2 লক্ষ টাকা দেন, তাহলে আপনাকে আমি আমার জায়গাটা রেজিস্ট্রি করে দেবো, বুঝলেন? আপনার হাজবেন্ডকে আপনি এই কথাটা বলে বলে দিন, তাকে এই জন্য আমি বারবার ঘোরাচ্ছিলাম। হা হা রে, শিমুল ভাই, আসলে এটা কি আপনার নীতির কথা হলো? আপনার আদর্শের কথা হলো এটা? এইরকম নিয়ম নীতিতে কি জায়গা বেচা কিনা হয় বলেন? আমি আপনাকে টাকা পরিশোধ করে দিয়েছি, এখন জায়গা জমি কেনা বেচায় একটু একটু দেরি হতেই পারে, তাই না? তো সেই ক্ষেত্রে হয়তো রেজিস্ট্রি করে নিতে আমার একটু দেরি হয়েছে। এখন যদি আপনি এই জায়গাটা অন্য কোথাও বিক্রি করতে চান, তাহলে এখানে তো দুর্নীতি হয়ে গেল। আপনার কথা ঠিক থাকলো না। তো আপনি যখন এটা লোভ করছেন, আসলে এইটা আপনি ঠিক করছেন না, মোটেও ঠিক করছেন না, বুঝছেন? দেখুন ম্যাডাম, আপনি যত কথাই বলেন না কেন, কাজ হবে না। টাকা আমাকে 2 লক্ষ দিতেই হবে, তা না হলে আমি আপনাকে জায়গাটা রেজিস্ট্রি করে দিতে পারবো না, বুঝছেন? এটাই আমার শেষ কথা। এখন আপনি ভেবেচিন্তে যা হয় করুন, এটা আমার কোনো দেখার বিষয় না। দেখুন শিমুল ভাই, মনটা একটু শীতল করেন, একটু নম্রতা, একটু ভদ্রতা, দুটোই একটু আমার সঙ্গে একটু আচরণটা একসঙ্গে করেন। মানে আপনি এভাবে উত্তেজিত হচ্ছেন কেন? আর এভাবেই বা আমাকে চেক করছেন কেন? আসলে আমরা যদি আইনের মাধ্যমে আপনার কাছ থেকে নিতে যাই, অনেক পেশা একুশি অনেক ভেজাল হবে। তার চেয়ে দুজনে যদি একটু কম্প্রোমাইজ করে আসি, তাহলে কি হয় না ভাই? আপনি একটু সুদৃষ্টি রাখেন। আর তাছাড়া আপনার সঙ্গে আমাদের তো একেবারেই খারাপ সম্পর্ক ছিল না, গুড সম্পর্ক ছিল বিধায় আপনার জায়গাটা আমরা কিনতে পেরেছি। তো এখন আপনি একটু সিদ্ধান্ত নিন যে জায়গাটা আসলে আমাকে রেজিস্ট্রি করে দেবেন। তো এই শর্ত সাপেক্ষে আসলে আপনার কতটুকু চাওয়া পাওয়া আছে, মানে একটু সেফটি ফেস করেন, আমি এটাই বলছি আর কি। কারণ দেখেন ভাই, আমার হাজবেন্ড জাহিদ সাহেব, সেও একটা জব করে, আমিও একটা জব করি। এখন দুজন মিলে অনেক কষ্টে এই সংসার মেনটেন করে এই ফ্ল্যাট বাড়িতে বাসা বাসা বাড়ি থেকে মানে ভাড়া দিতে হয়। বুঝিনি তো আজকাল জিনিসপত্রের কত দাম। তার মধ্যে থেকে একটু সঞ্চয় করে অল্প একটুখানি আপনার কাছ থেকে জায়গা কিনছিলাম। এখন যদি আপনি এভাবে আচরণ করেন ভাই, আমাদের উপর একটু প্রেশার ক্রিয়েট করেন, তাহলে তার পেরে ওঠে না ভাই। একটু সুদৃষ্টি রাখেন, একটু মনটা নরম করেন, তাহলেই হবে ভাই। আর তাছাড়া দেখেন ভাই, টাকা পয়সা পৃথিবীতে মানুষের সবসময় একরকম থাকে না, আজ আছে তো কাল নেই। কিন্তু এই যে নীতি, আপনার এই নীতি আদর্শ, এটাকে একটু ঠিকঠাক রেখে একটু চলার চেষ্টা করেন ভাই। আমরা ভেজাল পাকাইতে চাচ্ছি না, বা কাউকে যে এর মধ্যে নিয়ে আসতে যাচ্ছি না, তৃতীয় পক্ষকে। শুধু আপনি আর আমি এটা মিট করলেই হবে,
বলুন আমাকে কি করতে হবে এর জন্য। দেখুন ম্যাডাম, আমি আসলে এই বিষয়ে আপনার সঙ্গে আর কি বলবো। আমি তো আপনাকে সাফ সাফ কথা বলেই দিয়েছি যে রেজিস্ট্রি করে নিতে হলে আপনাকে টাকা দিতে হবে, ব্যাস। এখন আপনি টাকা যদি দিতে না পারেন, তাহলে তো আমি অন্যকে এই জায়গা জমিটা বিক্রি করে অন্যের কাছে দিতে বাধ্য হব। আপনার টাকা আপনাকে ফিরিয়ে দেব। তা না হলে তো হবে না। স্যাক্রিফাইসের কথা এখানে আসবে কেন? আমি স্যাক্রিফাইস কি করব? আপনাকে স্যাক্রিফাইস করে আমার কি লাভ হবে, কি বলেন? আমার তো এখান থেকে আরেকটু কিছু পাওয়ার চেষ্টা আমি করছি, যেহেতু আপনি লেট করছিলেন এই জন্য আর কি। আমার কি লাভ হবে বলুন? শিমুল ভাই, আমি বলছিলাম যে মানে টাকা পয়সা বাদে কি অন্য কোনো মাধ্যম দিয়ে আপনার সঙ্গে মিট করতে পারি না আমি? তার মানে কি? ঠিক আমি ক্লিয়ার বুঝলাম না, আমাকে একটু বুঝিয়ে বলুন তো। ও মাই গড, শিমুল ভাই আপনি বুঝতে পারেননি আমার কথা? মানে দুনিয়াতে কি টাকা পয়সাই সব? হুম? টাকা পয়সা ছাড়া কি আর কোনো মাধ্যম দিয়ে কোনো কিছু পরিশোধ করা যায় না, মিটাই নেওয়া যায় না? বলেন। হুম? আপনি বোঝেন না কেন? মানে আপনাকে না হলে আপনি 2 লক্ষ টাকা চাইছেন, সেখানে না হয় আমি দিলে 1 লক্ষ টাকা আপনাকে দেব, কিন্তু তার চেয়েও যদি বেশি কিছু দামি সম্পদ আপনাকে দিই গিফট করে, তাহলে কি মিট হয় না ভাই? হুম? মানে এরকম কোনো একটা কিছু আর কি, মানে বুঝে নেন। একটু বুঝলেই আর কি হয়, না বুঝলে তো আপনাকে আমি বুঝাইতে পারবো না, বুঝছেন? হুম হুম। দেখুন ম্যাডাম, আপনি যেটা বলছেন এরকম হলে তো হতো, কিন্তু আচ্ছা, কিন্তু এটা কি করে সম্ভব? আপনার দ্বারা কি এটা সম্ভব হবে? মানে টাকা পয়সা আমার কম নাই, কিন্তু আপনার কথাই থাকলো, কিন্তু কিভাবে সেটা সম্ভব? আর আপনিই বা কিভাবে সাহস করে আমাকে এমন বলছেন, আমি ঠিক বুঝতে পারছি না। মানে আপনি আমাকে কোনো বেড়ার জালে ফাঁসাইতে চাচ্ছেন না তো? মানে কোনো বিপদে পড়বো না তো আমি? একটু বুঝিয়ে বলুন, মানে আমার আবার ভয়ও লাগে। তা না হলে কিন্তু আমি কঠোরতাই অবলম্বন করব, বুঝছেন ম্যাডাম? আমাকে একটু বুঝিয়ে বলুন তো, বিষয়টা কি? আপনার মতো লোকদের এইভাবেই সাইজ ত্যাগ করতে হবে, তা না হলে হবে না, বুঝছেন? এই হ্যালো। হ্যাঁ বলেন ম্যাডাম। এই আপনি গুনগুন করে কি যেন একটা বলছিলেন মনে হচ্ছে। না, তেমন কিছু না, ওই আর কি, মানে অন্য কথা। এসব বাদ দেন। বলছিলাম যে শিমুল ভাই, আপনি আসলে কি বলবো, মানে আপনি যেভাবে চান আমি সেভাবেই রাজি। মানে বুঝতে পারছেন ব্যাপারটা? তবু আমার ওই টাকা দিয়ে আর নতুন করে দেওয়ার সামর্থ্য আমার নাই। কারণ আপনি তো বুঝতেই পারছেন যে আমি কত কঠোরতার মধ্যে জীবনযাপন করছি। এই ফ্ল্যাট বাড়িতে ভাড়া থেকে, এই যে নিজে সংসার চালাতে হয়, মাসে মাসে ভাড়ার টাকা দিতে হয়। আর আমার জীবনে একটা উদ্দেশ্য ছিল ভাই, অল্প একটু জায়গা কিনে সেইখানে একটু মাথা গোঁজার ঠাঁই করব। সেখানে একটু ছোট্ট কুঠির, যতটুকু সম্ভব আমার সাধ্যের মধ্যে একটা ছোট্ট বাড়ি করব, এবং সেখানে একটু বসবাস করব। এটা একটু বড় শখ আহ্লাদ ছিল ভাই, বুঝছেন? কিন্তু আপনি এই যে ভেড়াল পাকাচ্ছেন, তো এই জন্য আমার অনেক কিছু দামি সম্পদের বিনিময়ে হলেও আমার ওই জায়গাটা আপনার কাছ থেকে রেস্টি করে নেব আমি। এইটাই আর কি, আপনি বোঝেন না কেন ভাই? আহ তো ম্যাডাম, আপনার ওই দামি সম্পদটা কি এমন যেটা আপনি আমাকে গিফট করতে চাইছেন? আর টাকা দিবেন না, অথচ আপনার ওই সম্পদটুকু আমাকে দিবেন, সেটা কি? একটু বুঝিয়ে বলুন না। মানে তাহলে আমি ক্লিয়ার হতাম, এখনো আপনার মুখের মধ্যে রেখেই কথা বলছেন। একটু বুঝিয়ে বলুন তো। ও বাবা! হুম, ভাজা মাছটা উল্টাই খাইতে পারেন না আপনি শিমুল ভাই। আপনি এখনো অনেক বোকা আছেন দেখছি। মনের মধ্যে শুধু লোভ আর লোভ, কিন্তু অনেক কিছু আপনি এখনো বোঝেন না। আমি যে আপনাকে কি দিতে চাইছি এইটাই এ পর্যন্ত বুঝতে পারলেন না একটা ছেলে মানুষ হয়ে। হুম, এই না আপনার ছেলে? হুম হুম। আরে ভাই, আমি একটা মেয়ে মানুষ হয়ে আপনাকে কি এমন দিতে পারি আপনি বোঝেন না? আর আমার বা কি এমন আছে যে সেটা আপনাকে ওইটা বাদে দিব? আমার মূল্যবান সম্পদ যেটা আছে সেটাই আপনাকে দেব। আপনি বোঝেন না কেন? হুম? একটু বোঝার চেষ্টা করুন। সেটা আপনি আপাতত একটা বারের জন্য যেভাবে নেবেন আমি সেভাবেই আপনাকে দিব। আর এই জন্য আপনাকে আমি অফারটা করছি। যদি এর মাধ্যম দিয়ে আমার ওই নতুন করে টাকা দিতে না হয়, তাহলে বাস
ঝামেলা চুকে গেল। আমি এটাই আর কি বলছিলাম আপনাকে। ও বুঝতে পারছি এবার। তো এতক্ষণে তো আমি ক্লিয়ার হচ্ছিলাম না, কারণ আপনাকে নিয়ে এরকম জল্পনা কল্পনা আমার মনের মধ্যে ছিলই না। এখন যেহেতু আপনি নিজে নিজেই আমাকে ক্লিয়ার বুঝিয়ে দিলেন, হ্যাঁ আমি বুঝতে পারছি। তবে ম্যাডাম শুনুন, আসলে সেটা কি করে সম্ভব? মানে বোঝেনি তো, আমরা তো টাকা পয়সাওয়ালা লোক। এখন এই শহরে সবাই আমাদের সম্মান করে। আর আপনার সঙ্গে যেটা আসলে আমি করতে চাইছি বা আপনি আমাকে গিফট করবেন, তো সেটা আসলে কিভাবে সম্ভব? মানে এইটা যদি হয়, হ্যাঁ আমিও রাজি। জান, আপনার আর টাকা পয়সা লাগবে না। কিন্তু আপনাকে তো দেখছি আমি, আপনি তো ম্যাডাম ভারী সুন্দরী। হুম, আমার অবশ্যই পছন্দ। কিন্তু আমি ভাবতেও পারিনি যে নতুন করে টাকার বিনিময়ে আমি আপনার কাছ থেকে এটা পাবো। এটা তো আমার ভাবতেই অবাক লাগছে, বুঝছেন? ভালোই হবে। তা ঠিক আছে, কবে কখন এটা হবে আর সেটা কি করেই বা সম্ভব, এটা আমাকে একটু বিশ্লেষণ করে বলুন। তাহলে আমি ঠিক সেই মোতাবেক আপনার কাছ থেকে টাকার বদলে ওইটা নেব। বলুন তো ম্যাডাম। শিমুল ভাই, আমি আপনাকে বলি, আপনি মনোযোগ সহকারে আমার কথাটা একটু শুনুন। মানে ব্যাপারটা হলো, আমার হাজবেন্ড এই তো 3 তারিখে উনি ওনার যেখানে জব করে ঠিক সেখানে চলে যাবে। উনি বাসায় ছুটিতে আসছিল, এখন ওনার ছুটি শেষ হয়ে গেছে, চলে যাবে। তারপরে আমার বাসাটা ফাঁকা। আর এই ফাঁকে 2 দিন বাদে আমি আপনাকে ফোন করব। আপনি আমার বাসায় চলে আসবেন। আসলে তারপরে আপনাকে আদর আপ্যায়ন করতে যা যা লাগে সব করব। বুঝতে পারছেন ব্যাপারটা, নাকি আরো ক্লিয়ার করে বলবো আমি? হুম। জি ম্যাডাম, আমি এখন ক্লিয়ার হলাম যে কিভাবে আসলে আপনি আপনার মূল্যবান সম্পদ আমাকে গিফট করবেন। হ্যাঁ, এভাবে হলে হয়। তবে আপনার বাড়ির কি আর কোনো সদস্য নাই যারা আসলে বুঝতে পারবে এই বিষয়টা? মানে আমি চাইছি উপর আল্লাহর আপনি আর আমি ছাড়া যেন কেউ বিষয়টা না জানে। এমনকি আপনার হাজবেন্ডও বুঝবে না যে কি দিয়ে কি হয়ে গেল। এবং আমি আপনার সঙ্গে একবার এটা, আপনি যদি আমাকে সুন্দরভাবে আপ্যায়ন করেন না, তাহলে পরের দিন এসে আপনাকে জায়গা জমিটা রেজিস্ট্রি করে আমি দিব। হুম, আপনার হাজবেন্ড বুঝতেই পারবে না কি দিয়ে কি হলো, কিন্তু আমি এটা গোপন রাখবো। ঠিক আছে, আপনি আমাকে ফোন করলেই হবে, আর আমি তো বুঝতেই পারছি। এই তো শিমুল ভাই, আপনি এইবার লাইনে আসছেন। হ্যাঁ, কিন্তু আমার ওই একই কথা শিমুল ভাই, জানেন? মানে আমরা দুজনে এই টাকার বিপরীতে এইভাবে যে মিট করছি, এইটাই যেন কখনো কেউ বুঝতে না পারে। বুঝতে পারছেন? আর আমার হাজব্যান্ড, সে তো কখনো বুঝবেই না যে আমি গোপনে আসলে টাকার পরিবর্তে কি দিয়ে কি করলাম। আর আপনিও তাকে কোনো প্রেশার ক্রিয়েট করবেন না, এটা তো প্রশ্নই ওঠে না। আমি আপনার সঙ্গে আমার এটা যথাসাধ্য গিফট করব। তার মধ্য দিয়ে আপনি কিন্তু পরবর্তী সময়ে আমাকে ওইটা রেজিস্ট্রি করে দিতে হবে। আর এটা যদি আপনার ঠিকঠাক কথা না রাখেন, তাহলে কিন্তু বুঝে নিত আমি সমাজের মানুষকে সবকিছু জানিয়ে দেবো উল্টাপাল্টা ভাবে। এরকম কোনো কাজ করবেন না, কিন্তু দুর্নীতি করবেন না। কারণ আপনাদের মতো মানুষকে আসলে আমাদের বিশ্বাস করতে একটু ভয় হয়। কারণ ওই যে একবার টাকা নিলেন, জমি আমাকে দিয়েই দিছেন এই কথা বললেন, পরে 1 বছর হয়তো দেরি হয়ে গেছে, আর এখন বলছেন যে আপনি অন্য জায়গায় জমিটা আবার বিক্রি করুন বেশি দামে, আমাদের কাছে আবার 2 লক্ষ টাকা দাবি করে বসলেন। তো আপনাদের নীতি তো ঠিক নাই। এই জন্য আপনাকে বলছি যে এমন কোনো আমার এই মূল্যবান সম্পদ যেটা আমি আমার হাজবেন্ডে আমার স্বামীকে ছাড়া আমি কাউকে দিই না, সেটা আপনাকে দিতে চাইছি। আসলে টাকা পয়সার হববন্টনের কারণে এইটা দিব। আর এর বিনিময়ে যদি আপনি আমার সাথে দুর্নীতি করেন, তাহলে ভাই দুনিয়াতে আমার বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। বুঝতে পারছেন? এই ধরনের কোনো ভুল কাজ করবেন না। তারপরে যদি আপনি আমার মন জুগায় চলেন না, আমি দিনের পর দিন আপনাকে খুশি করব, গোপনে সেটা। একসময় হয়তো মানে আরো সম্পর্কটা গাঢ় হবে। বুঝলেন ব্যাপারটা? খুশি মনে যা হয় খুশি মনে দুজনে করব, এটা কেউ বুঝবে না ভাই। শুধু আপনি নীতি ঠিক রাখবেন, ব্যাস, হয়ে গেল। ওকে ম্যাডাম, তাহলে আপনি আমাকে কবে ফোন করছেন? উম
আমি ঠিক আসলে ফোন করব আপনাকে 3 তারিখে। আর 3 তারিখে ঠিক সন্ধ্যার পরে রাত 8টা যখন বাজবে তখনই আপনাকে আমি ফোন করলে আপনি একটু আমার বাসায় চলে আসবেন এবং আসার জন্য একটা সোর্স হাতে রাখবেন, কোনো ফাইল অথবা কোনো কাগজপাতি এ ধরনের কিছু হাতে রাখবেন। যদি আশেপাশের মানুষ কোনো কিছু মিন করে আমাকে জিজ্ঞেস করে তাহলে বলবো ওনার কাছ থেকে আমি জায়গা জমি কিনছি এবং সেটা দলিলপত্র হয়তো নিয়ে আসছেন, এটা আর কি বুঝাই দেব, মানে এরকম একটা ইস্যু নিয়ে আসবেন, বুঝতে পারছেন? তারপরে আমার বাসার মধ্যে এমন কেউ থাকে না যে যেটার প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হবে, বুঝতে পারছেন? আর আমার বাসাতে তো শুধু একটা কাজের মেয়ে কাজ করে দুবেলা রান্না করে দিয়েই চলে যায়, তো ওইটা ম্যাটার করে না। এই তো হলো কথা। এই নিয়ে কোনো টেনশন আপনি করেন না, বুঝছেন? ঠিক আমি আপনাকে 3 তারিখে সন্ধ্যা অথবা রাত্রে 8টার পরে আমি আপনাকে ফোন করলে আপনি চলে আসবেন, এটাই লাস্ট কথা, বুঝছেন? তো ঠিক আছে, অনেক কথাই তো হলো, এখন একটু রাখি নাকি? আচ্ছা, কথা তো শেষ হয়েই গেল। আর আমি আসলে এভাবে চাইছিলাম না, যেভাবে আসলে আপনি আমাকে নিয়ে গেলেন অন্য অন্য পন্থায়। তো ঠিক আছে, এভাবেই হবে। টাকা পয়সা তো আর আমার কম নাই, সমস্যা নাই। আর আপনার ফোনের অপেক্ষায় থাকলাম। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে শিমুল ভাই, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন ভাইয়া, অবশ্যই আমি আপনাকে ফোন করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে খুবই আকর্ষণীয় গল্প আপনাদের শেয়ার করব, তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, তার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার এই এত কষ্ট করে গল্পটি আপনাদের জন্য নিয়ে আসছি, আপনারা এই গল্পটি সম্পূর্ণ শুনবেন, তাহলে খুবই খুবই মজা পাবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটা লাইক দিন আর শেয়ার করে আরো আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের সেই মজার আকর্ষণীয় গল্পটি। আমার নাম শোভা। আমার হাজবেন্ড ডিফেন্সে চাকরি করত, উনি পোস্টিং ছিল চিটাগাং। আর আমি ধনের দুলালি, আমার বাবা মা খুবই অর্থবর্তী মানুষ ছিল তারা, তাদের আমি একটাই মেয়ে। তো আমাকে আসলে তারা কলেজ লাইফ থেকে বিয়ে শাদী দিয়ে দিল। আমার হাজবেন্ড ডিফেন্সে চাকরি করত, সে নতুন অবস্থায় কিছুদিন এসে ছুটিতে আমার সঙ্গে 1 মাস থেকে গেছে, তারপরে আর ওই যে গেছে আর খবর নাই। তো এভাবে চলতে চলতে আমার একটা কন্যা সন্তান হলো। তো সেই সন্তানকে লালন পালন করে যাই হোক বড় করলাম, স্কুলে পড়লো, কলেজে পড়লো, তারপরে পড়তে পড়তে সে নিজেই সবকিছু চালিয়ে নিতে পারে, এরকম আর কি বোঝার মতো তার বয়স হলো বা মানুষের চোখে পড়ে গেল, মানে বিয়ে দেওয়ার মতো তার একটা বয়স আসলো, তখন সে নিজেই করতে পারে, চলতে পারে, এরকম একটা সময় আসলো। আর আমিও দেখতে শুনতে ভারী সুন্দরী ছিলাম, খুবই স্মার্ট, হ্যাঁ, খুবই বাবা মার একটা আদরের মেয়ে ছিলাম আমি। তো আমারও ভাবমূর্তিটা, মেয়ে এবং মা আমরা যদি দুজন একসঙ্গে রাস্তায় বেরোতাম, তো রাস্তার মানুষ বা আশেপাশে মানুষ ভাবতো যে হয়তো এরা মানে দুইটা বোন, কিন্তু আসলে তো তা না বন্ধুরা। আমার মেয়ে আর আমাকে প্রায়ই দেখতে একই রকম, একই বয়সে লাগতো। এটা একটা মজার ব্যাপার না? তারপরেও আহ আমার মেয়ের হঠাৎ কলেজ লাইফে মানে বয়ফ্রেন্ড জুটে গেল। তো তার নাম হচ্ছে অনেক। তো অনেক ছেলেটা মাঝে মধ্যে আমার বাসাতে আসতো। তো এসে আমার মেয়ের মানে যে রুমে মেয়ে লেখাপড়া করে পড়তে বসে ওই রুমে এসে আড্ডা মাড্ডা মারতো। আমি কিছুদিন ভালোই ভাবতাম। তো হঠাৎ একদিন মানে সন্ধ্যার পরে আসছে, এসে বলতেছে, আমাকে বলতেছে যে আন্টি, আমি ওর কাছে আসছি একটা প্রশ্নের অ্যান্সার নিতে আর একটা বই নিতে আসছি। তো আমি বললাম যে এটা তো তুই মাঝে মধ্যে আসো, তো আজকে আবার নতুন করে আমাকে বলছো কেন বাবা? তো অনেক বলছে যে না, তাই বলছি আর কি। তো যাই হোক, ওকে চা নাস্তা খাইতে দিলাম, তারপরে ও আমার মেয়ের রুমে আসলে, ওকে বিশ্বাস করে মিশতে দিয়েছিলাম আমার মেয়ের সঙ্গে। তো আমার মেয়ে ওর সঙ্গে যাই হোক, ওরও একটা ভালো ক্যারেক্টার, ভালো পরিচয় দিল যে ছেলেটা ভালো, আম্মু তুমি ওকে কোনো কিছু মাইন্ড করো না, আমার সঙ্গে একটু মেশার সুযোগ দিও। তা আমি যাই হোক কিছু মনে করি না। আর
আমার হাজবেন্ড তো বাসা থাকেই না, সে তো ওই যে চিটাগাং তার পোস্টিং, সে ওখানে থাকে, ডিফেন্সে চাকরি করে। তার তো ওই ছুটি ছাড়া তো আর সে আসে না। তো যাই হোক, তারপরে একদিন দেখি ও এই সন্ধ্যার পরে সে অনেক আসলো, আসার পরে যাই হোক দুজন হাসাহাসি করতেছে, করতে করতে এক পর্যায়ে দেখি চুপচাপ, কোনো আওয়াজ নেই। কি ব্যাপার, আমি ভাবতেছি ওই ঘরে কোনো আওয়াজ নেই, অনেক আসলো, ঘটনাটা কি? লাইটটা জ্বলতেছে, জানালার পর্দা ফেলানো আছে কিন্তু জানালাটা বন্ধ করে নাই, দরজাটা লাগিয়ে দিয়েছে ভিতর থেকে। তো এখন আমি পর্দাটা একটু সরিয়ে উঁকি মেরে দেখি। কি আর বলবো বন্ধুরা, মানে মেয়ে পাহাড়ের মতো, আমার মতোই তো, সে স্বাস্থ্যবান মেয়ে, মানে সে ওর সঙ্গে দারুণ ভাবে লিপ্ত হয়ে খুবই মানে ইয়ে করতেছে, খুব একেবারে। ওইটা দেখে না মানে আমার খুবই খারাপ লাগতেছিল, বা ভিতরে একটা চাহিদাও জাগলো যে কি ব্যাপার। আমার হাজবেন্ড থাকে হচ্ছে চিটাগং, সে কতদিন বাদে বাদে আসে, আর এদিকে আমার মেয়ে মানে তার কোনো অভাবে নেই, দারুণ একটা মানুষ জুটিয়ে নিয়েছে আর খুব করে সে চালাচ্ছে। তো যাই হোক, মানে মেয়ের ওইটা দেখলাম আর অনেক তাকেও বেশ, ওইটা দেখে আমি খুব অনেককে খুবই পারদর্শী ভাবলাম যে হ্যাঁ, অনেক মনে মনে ভাবলাম সে অনেককে দিয়েই হবে, কারণ অনেক যেভাবে আমার মেয়েটার সঙ্গে, মানে এটা দেখে আমি আসলে অবাক হয়ে গেলাম। এত সুন্দরভাবে ওরা, আর আমার হাজবেন্ড ওই কোথায় পড়ে আছে, কবে আসবে। তো আমি ওদের ডিস্টার্ব করলাম না। যাই হোক, মনে মনে ভাবলাম যে আমি আমার মেয়েকে শাসন বারণ যেটাই করি পরে করব, ওদের যদি বুঝতে দিই যে এটা আমি টের পেয়ে গেছি, তাহলে কালকে আমার বাড়িতে মানে বিয়ের প্রস্তাব আসবে আমার মেয়ের। তো এইটা আসলে ওদের কিছু না বুঝতে আমি চুপি চুপি বাইরে থেকে জানালার ফাঁক দিয়ে ওইটা দেখে মানে আমি একটু আনন্দ বা মজা নিচ্ছিলাম যে দারুণ ভাবে সে মানে ইয়া করতেছে, হ্যাঁ দুইজনেই মানে আনন্দ আত্মহারা। তো ওদের ওইটা দেখে যাই হোক আমি আরো খুব ভালো লাগলো। তো আমি মনে মনে টার্গেট করলাম যে অনেক তো আমার মেয়ের বয়ফ্রেন্ড, তাহলে অনেককে যদি ম্যানেজ করে একটু আমার বিষয়ে অগ্রসর করায় নিতাম, মানে আমারও হতো, মেয়েও খুশি থাকতো, মেয়েরও হতো, বা অনেকেরও এই বাড়িতে আরো আসার লাইসেন্সটা ভালোভাবে হতো। এইটা এরকম একটা সিদ্ধান্ত মনে মনে নিয়েই বসলাম। তো যাই হোক, অনেক তারপর থেকে আসলেই মানে মেয়ে যতটুকু মাখামাখি বা গল্প গুজব ওর সঙ্গে ফ্রি মাইন্ডে লেখাপড়ার বিষয় হোক আর যে বিষয় হোক কথা বলতো, তার চেয়ে বেশি আমি অনেককে আমার কাছে ডাকতাম যে বাবা তুমি আমার রুমে আসো, টিভি দেখো, বসো। এই গল্প গুজব নানান বিষয় নিয়ে হাসাহাসি করতে করতে অনেককে যাই হোক আমি একটু কাছে ভেড়ানোর চেষ্টা করলাম। তো অনেক ইদানিং কালে খেয়াল করতে লাগলাম যে আমার মেয়ের কাছে না এসে আমাকে বলে আন্টি ভালো আছেন, কোথায় আপনি, আমাকে খুঁজে বের করে ও আমার রুমে বসে আমার সঙ্গে যা গল্প গুজব করতো, হাসাহাসি করতো, এভাবে করতে করতে অনেকের সঙ্গে আমি একটু ফ্রি হয়ে গেলাম। আমি মাঝে মাঝে ওকে কিছু কঠিন কথাগুলো সহজভাবে বলে ফেলতাম। তো ও একটু লজ্জা লজ্জা ভাব দেখতাম, তারপরে ও যেন এটা সহজভাবে নিত। আর আমি তো ওর চারিত্রিক সম্পর্কে জেনেই গেছি যে ও আসলে কোন টাইপের। ওকে যদি একটাবার লজ্জা ভাঙানো যায়, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না, আমার জন্য একদম সহজ হয়ে যাবে। তা আমি এইভাবে চেষ্টা করতে করতে এক পর্যায়ে দেখি যে ও আসলে আমার প্রতি কেমন যেন একটু তাকানো বা কথাবার্তায় একটু এলোপাথারি আস্তে আস্তে এগুচ্ছে, বা চেষ্টা করতেছে আমার সঙ্গে এভাবে মেশার জন্য। তো যাই হোক, তারপরে অনেককে বললাম যে অনেক, আমার মেয়ে যখন কলেজে থাকবে তখন তুমি চুপি চুপি বাবা আমার বাসায় একটু আসো তো। তো বলতেছে কেন আন্টি, কিছু বলবেন আপনি? তাই বললাম যে হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু গোপন কথা, প্রাইভেট কথা আছে, যেটা আসলে আমার মেয়ে থাকলে আমি তোমাকে বলতে পারছি না। আমার মেয়ে যখন কলেজে থাকবে ঠিক এই টাইমে আমি যদি তোমাকে ফোন করি, তাহলে তুমি আমার বাসাতে এসে আমার সঙ্গে একটু দেখা করবে, একটু চা নাস্তা খেয়ে যাবা, আর তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। তো অনেক বললো যে ঠিক আছে আন্টি, আমি আগামী কালকেই আসি, আপনি আমাকে একটু ফ্রি হয়ে ফোন দিন। হ্যাঁ। তো আমি পরের দিন ঠিক দুপুরবেলা আমি ফোন করছি। তো অনেক সোজা আমার কথা মতো চলে আসতো বাসাতে, এসে বলতেছে যে আন্টি ভালো আছেন? আমি, হ্যাঁ ভালো আছি, তুমি বসো বাবা। তো আমি তোমাকে দুপুরের খানা দিই? তো বলছে না আন্টি, আমি বাসার থেকে খেয়ে আসছি। আপনি কি জন্য একটা বলতে চাইছেন, এই জন্য আমি একটু আমার মাথার মধ্যে টেনশন কাজ করতে চাই, একটু বলুন না। তো তখন আমি বললাম যে দেখো অনেক,
তুমি আসলে ইদানিং আমার মেয়ের সঙ্গে যেভাবে চলাফেরা করছো বা ওর সঙ্গে এভাবে অতপ্রতভাবে মেলামেশা করছো, সেটা আসলে আমি সবই আড়াল থেকে দেখছি। তো বলছে, না না, আমি কি 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 এমন করছি আন্টি, আপনি এই সমস্ত কি বলছেন? অসম্ভব, আপনি কি কোনো কিছু মাইন্ড করছেন? তাই বললাম যে না, হ্যাঁ, কোনো কিছুই মাইন্ড করিনি বাবা। তবে এই গত পরশুদিন সন্ধ্যার পর যে তুমি আসছিলা, তুমি আমার মেয়ের সঙ্গে যে রুমের মধ্যে যেটা যাই হোক তোমরা যেটা করলা, আমি এটা জানালার ফাঁক দিয়ে আড়াল থেকে সব দেখছি বাবা। তো তখন অনেকের মুখটা একটু ছোট হয়ে গেল, কালো হয়ে গেল, আর মাথাটা নিচু করে বলতেছে, আন্টি এইটা আসলে আপনি দেখে ফেলছেন, দেখে যখন ফেলছেন, দেখেই ফেলছেন, তাহলে আপনার কাছে আমি জোরহাত করে ক্ষমা চাইছি, আপনি আমাকে ভুল বুঝবেন না, ক্ষমা করে দিবেন। আর অদূর ভবিষ্যতে যদি আপনার মেয়ের বিয়ে শাদী দেন কোথাও, আমাকে যদি সুযোগ্য পাত্র বলে মনে হয়, না হয় আমার সঙ্গেই আপনার মেয়েকে দেবেন। তো হ্যাঁ, আমি তখন বললাম যে হ্যাঁ, তুমিও যেহেতু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বা তোমার ফ্যামিলিও ভালো, সেটা পরেরটা নয় পরে দেখা যাবে। তো এখন যে কাজে আসলে আমি তোমাকে ডাকছি, তো তুমি এটার কি করবা? তখন অনেক বলছে, যেমন আন্টি আমি আপনার কথা ঠিক বুঝলাম না। তো আমি বললাম যে তুমি এদিকে এসে আমার ঘরে বসো। তো অনেক বসলো সোফাতে বসে, যা টিভি দেখতেছে। তো আমি আমার বাইরের সমস্ত কাজকর্ম সেরে আমার গেটটা লাগিয়ে দিয়ে আসলাম। এসে বলতেছি যে অনেক, তোমাকে আজকে আমি একটা কথা বলবো, বা তুমি যদি আমার এই কথা রাখো, তাহলে তুমি আমার মেয়েকে পাবা, আর তা না হলে আমার মেয়েকেও পাবা না, বা তোমার নামে আমি নালিশ করব বড়দের কাছে, তুমি যেটা করছো। তখন অনেক আরো যেন ভয়ে, মানে টেনশনে কেমন যেন কাছুমুছু করতেছে, আর আমার দিকে তাকায় ভয়ে ভয়ে বলতেছে, আন্টি প্লিজ আপনি আমাকে আর সাজা দেবেন না, ভয় দেবেন না, আমি ছোট মানুষ। আপনি যা বলবেন আমি এখন থেকে আপনার কথা মতোই চলবো, আপনি কি বলবেন বলুন। তাই বললাম যে দেখো, তুমি ভয় পাচ্ছ কেন? ভয় নেই রে বাবা, আমি তোমাকে সহজ কথা বলবো এবং তোমাকে এটা মানতে হবে, আর না মানলেই তোমার বিপরীতে আমি চলে যাব। তখন অনেক বললো যে নির্ভয়ে আপনি বলে বলুন আন্টি, আমি আপনার সব কথা শুনতে প্রস্তুত, এখনই বলুন। তখন আমি বললাম যে শোনো, এখন আমার মেয়ে তো বাসাতে নেই, আমার মেয়ে 4টায় আসবে, আর এখন দুপুরবেলা আমার বাসাতে এমন কোনো লোক নাই, কাজের পিঠে সে সকালে রান্না করে দিয়ে চলে গেছে, শুধু তুমি আর আমি বাইরে গেটটা লাগিয়ে দিয়ে আসছি, কেউ আসবে না। তোমাকে আমি কি বলতে চাইছি তুমি কি বুঝতে পারছো বাবা? তখন ও বলে যে না আন্টি, আমি এখন পর্যন্ত বুঝে বুঝে উঠতে পারিনি, আমার সাহসে কুলাচ্ছে না, আপনি কি বলবেন? তখন আমি বললাম যে সুন্দর করে আমার দিকে তাকাও, ভালো করে দেখো, আমাকে কি তোমার পছন্দ হয়? তো এখনো বলছি, এ কেমন কথা আন্টি, আপনাকে আমার পছন্দ হবে না কেন? আপনি তো ভালো মানুষ, আর আপনি আমার একটা ভালো আন্টি, আমি কি কখনো বলছি যে আপনি খারাপ? তেমন যে না 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 না, এইটা না, মানে আমাকে দেখে কি তোমার মনের মধ্যে কিছু বলে? তখন ও মুচকি হেসে দিয়ে বলতেছে, বললেই বা কি করব, কারণ আপনার মেয়ের সঙ্গে তো আমি চলাফেরা করি, ও আমার একটা ভালো বান্ধবী, বা ওর সঙ্গে আমি সব রকম ভাবে চলাফেরা করছি ইদানিং কাল, আপনি তো যেহেতু দেখেই ফেলছেন, তো অস্বীকার করার কি আছে? তবে আপনাকেও ভালো লাগে, ভালো লাগবে না কেন? দেখুন আন্টি, আপনি আর আপনার মেয়ে প্রায়ই দেখতে একই বয়সী, সেম লাগে, দারুণ মনে হয় আমার কাছে। তবে আপনি যেহেতু আন্টি, আপনাকে তো আর কিছু বলতে পারি না। তখন আমি বললাম যে দেখো বাবা, তোমাকে এই পারমিশনটাও আমি দিলাম, তুমি আমাকে এখন থেকে যা খুশি তাই বলতে পারো, যা খুশি তা করতে পারো, তোমার কোনো নিষেধ নেই। তখন উনি, মানে অনেক একটু মুচকি হাসি দিয়ে বলতেছে যে এটা কি করে সম্ভব, আপনি আবার আমার পরীক্ষা নিচ্ছেন না তো? তাই বললাম যে না না বাবা, তোমার কোনো পরীক্ষাই নিচ্ছে না, তুমি আজকে আমাকে সবকিছু দিয়ে তারপর বেরোবে, আমি তোমাকে বেরোতে দেবো না। তখন ও বলতেছে যেমন। তো আমি দরজাটা লাগিয়ে দিলাম, রুমের মধ্যে বসলাম। তখন ও চোখ টোক বড় করে আমাকে দিকে তাকাই বলতেছে, এসব হচ্ছে কি হচ্ছে আন্টি? তার মধ্যে শোনো, কিছুই না, বেশি দেরি করা যাবে না, খুব ঝটপট এখান থেকে বের হয়ে যেতে হবে, বুঝতে পারছো আমি তোমাকে কি বলছি? তো আমি একটু টিভির সাউন্ডটা বাড়িয়ে দিলাম, যাতে আমার আমার আর অনেকের কথার সাউন্ডটা বাইরে না যায়। তো অনেক তখন বলতেছে যে উম, কি করব? তো অনেকের মুখের দিকে তাকায় দেখলাম যে অনেক দারুণ ভাবে অস্থিরতা বোধ করছে বা টেনশন ফিল করতেছে যে ওকে আমি কি বলবো না বলবো। আর এইরকম কেন হচ্ছে, আসলে হওয়াটাই স্বাভাবিক, কারণ অনেকের মনের মধ্যে এরকম চিন্তা চিন্তা ভাবনা আমাকে নিয়ে কখনোই ছিল না।
আসলে আমার মধ্যে একটা দারুণ লোভ কাজ করতেছে, লোভ জাগলো। তো আমার মেয়ের সঙ্গে সেদিনও যেভাবে ওইটা করলো, মানে ওইটা ওর ওই সমস্ত দেখে মনে হচ্ছিল যেন আমার হাজবেন্ডও কখনো আমার সঙ্গে এত সুন্দর হয়ে আচরণ করেনি। খুবই ভালো লাগলো ওদের দুজনের ওই সম্পর্কটা দেখে। তো যাই হোক, তারপরে ওকে সবকিছু আমি ভেঙে চুকে বলার পরে ও রাজি হলো। রাজি হয়ে যাই হোক, ওর সঙ্গে আমি ওই বিকেল 3টা পর্যন্ত, দুপুরবেলা এই সময়ের মধ্যে যাই হোক, মানে দুবার করলাম খুব সুন্দর ভাবে। মানে ও এত সুন্দর ভাবে ও যে এভাবে এটা করতে পারে, আচরণ করতে পারে, আমি দারুণ ভাবে মানে খুশি হলাম। এবং ওকে বললাম যে বাবা শোনো, তুমি এখন থেকে মানে যেদিনে আমি তোমাকে ডাকবো, আমার মেয়ে যখন বাসায় থাকবে না, কলেজে থাকা অবস্থায় তুমি আমার ডাকে আমার বাড়িতে চলে আসবে এবং মাঝে মধ্যে তুমি আমার সঙ্গে আর আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, তুমি যদি আমার কথা মতো এই সমস্ত করে দিনের পর দিন আমার সঙ্গে এভাবে সুসম্পর্ক রেখে চলো, তোমার আন্টির কথা মতো যদি তুমি উঠো বসে চলো, তাহলে আমার মেয়ে তো দেখতে শুনতে কম না, দারুণ সুন্দরী, কত ভালো ভালো প্রস্তাব আসতেছে। আর তোমার আঙ্কেল তো সে ডিফেন্সের চাকরি করে, তার একটা মান মর্যাদা আছে সমাজে। তো তার পরিচয়ে আমার মেয়ের বিয়ে শাদী হবে, আমার টাকা পয়সার কোনো কমতি নাই। তো তোমার হাতেই আমার মেয়েটা কথা দিলাম আমি উঠাই দেবো, এই জন্য উঠাই দেবো। আমার উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে তুমি আমার মেয়ের একটা ভালো হাজবেন্ড হবে, আহ আর যোগ্য পাত্র হবে। আর এদিকে তুমি আমার হাতের কাছেই থাকবা, মানে তোমাকেও যাতে আমি ঠিকঠাক মতো, বুঝতেই তো পারছি, এভাবে ব্যবহার করতে পারি। বুঝাইতে পারছি তোমাকে? তখন অনেক বলতেছে হ্যাঁ আন্টি বুঝছি, আমি বুঝবো না মানে? হ্যাঁ, আপনি আসলে যেটা বলতে চাইছেন আন্টি, এইরকম হলে তো ভালোই হয়। মানে আপনার মেয়ে এবং আপনি দুজনকেই আমি সুন্দরভাবে ভালোভাবে চালিয়ে নিতে পারবো জীবনভর। যতদিন, যেহেতু আমার আঙ্কেল বাসায় থাকে না, সে যতদিন তার চাকরি আছে সে তো বাইরেই থাকবে। আর আপনার মেয়ের লেখাপড়া করার জন্য তো আপনি সেখানে যাবেন না, এখানেই আপনাকে থাকতে হবে। যার কারণে আমারও সুবিধা হবে, আপনারও কোনো অসুবিধা হবে না, কোনো অভাব কোনো কিছু থাকবে না। ঠিক আছে আন্টি, এখন থেকে এটাই করব। তখন আমি অনেককে বললাম যে বাবা তোমার কথা বা তোমার আচরণে আর আজকে তুমি যেটা করলে, মানে আমার প্রাণটা একদম জুড়াই গেছে তোমার এই ব্যবহারে বা তোমার সবকিছুতে। আমি কখনোই এত শান্তি, মানে এত ভালো লাগেনি আমার কখনো, বুঝতে পারছো? তোমার আঙ্কেলও কখনো আমার সঙ্গে এত সুন্দর করে এরকম করেনি যেটা আজকে তুমি থাকছো করছো। তো যাই হোক, আমি এটার জন্য খুবই খুশি। আর আশা করি ভবিষ্যতে তোমাকে আজকে যেটা বললাম, তুমি তোমার ফ্যামিলিকে ম্যানেজ করো আর সুন্দরভাবে পড়াশোনা চালিয়ে যাও। তোমার একটা চাকরি বাকরির জন্য সেটাও আমি দেখব। তবে কথা দিচ্ছি তোমাকে আমি, আমার মেয়েকেও তোমাকে তোমার হাতে উঠাই দেব। প্লাস তুমি একটু বাবা, একটু এটা যেন আমার মেয়ে কখনোই বুঝতে না পারে, কখনোই না। আমাকে একটু মানে আমার সঙ্গে এই সুসম্পর্কটা রাখবা, আর আমার মেয়ের সঙ্গে সুসম্পর্ক রাখবা, কোনো ঝামেলা পাকাবা না। আমি কথা দিলাম আমার মেয়েকে তোমার হাতেই উঠাই দেব। শুধু আমার দিকে নজরটা ছোঁয়া রাখলেই হবে, কারণ আমি তোমার জোয়ান শাশুড়ি হব। আর আমি কি দেখতে শুনতে কম? তখন অনেক বলে না না আন্টি, আপনার মেয়ের চেয়ে বরং সে আপনাকে, আপনার মেয়েকে তো এটা করলামই, কিন্তু আপনার আপনাকেই মানে বেশি সুন্দরী, বেশি ভালো লাগলো, আমার পছন্দ হয়েছে। তো আমি সে দিয়ে বললাম যে হ্যাঁ, এই তো তুমি বুঝতে পারছো বাবা, তুমি সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাও, ভালো করে মানুষের মতো মানুষ হও, তাহলে তুমি আমার সুযোগ্য সুযোগ্য আমার মেয়ের জন্য পাত্র হবে। আর তোমার আঙ্কেল এখানে কোনো দ্বিধাবোধ করবে না, আমার আর তোমার জন্য ভালো হবে। তো ঠিক আছে, তুমি আজকে যাও। তো অনেক আমার বাসার থেকে সুন্দরভাবে হাসি মুখে বের হয়ে গেল। পরে আমার মেয়ে আসলো। তো আমিও খুশি, আমার মেয়েও খুশি। মেয়ে কখনোই এটা বুঝতে পারলো না। তো বন্ধুরা, আমার মেয়ের বয়ফ্রেন্ড আমার সঙ্গে এবং আমার মেয়ের সঙ্গে এত সুন্দর আচরণ করে দিনের পর দিন চলতে থাকলো। তোমরা যদি এইরকম গল্প শুনে মজা পেয়ে থাকো, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে, আমি তোমাদের কতটুকু বিনোদন দিতে পারেছি, তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আর একটু অপেক্ষা করো, আরো সুন্দর ভিডিও নিয়ে আসছি। সবাই ততক্ষণে নিজের স্বাস্থ্যের যত্ন নিও। গুড বাই।